দর্শক, স্বাগত জানাচ্ছি এশিয়া পোস্ট নিউজে। আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জেরিন। বিয়ের ফাঁদে চীনে গেছেন ৪,২২৬ বাংলাদেশি নারী, অনেকের ক্ষেত্রে অভিশপ্ত নরক। ছাদে স্বামীর, স্ত্রী মেয়ে সিঁড়িতে, আর ছেলের মরদেহ খাটের নিচে। ১১ বছরের সংসার, শেষ বিদায়ে স্বামী শ্মশানে, স্ত্রীকে দাফন কবরে। সবুজে ঘেরা রাস্তা এখন ন্যাড়া, গোপনে কাটা হলো ৪,৫০০ গাছ। সচিব বাবার কল্যাণেই A+ টেনে টুনে পাশ করা ছেলের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। অর্থ সম্পদ আর উন্নত জীবনের লোভ দেখিয়ে বিগত কয়েক বছর ধরে ভুয়া বিয়ের মাধ্যমে বাংলাদেশি নারীদের চীনে পাচারের ঘটনা যেন হু হু করে বাড়ছে। জানা যায়, ঢাকার বিভিন্ন এলাকায় গোপন ঘাঁটি গেড়ে তৎপরতা চালাচ্ছে কয়েকটি সংঘবদ্ধ চক্র। শুধু তাই নয়, ভিসা পাওয়ার জন্য ভুয়া কাগজপত্র তৈরি করে চলে নারী পাচারের মতো এমন ভয়ঙ্কর অপকর্ম। আর পাচারের পর এসব নারীর ওপর চালানো হয় ভয়াবহ নির্যাতন। বিয়ের মাধ্যমে চীনে যাওয়া নারীদের সংখ্যা কত তার হিসেব খুঁজতে গিয়ে পাওয়া যায় চোখ কপালে ওঠার মতো তথ্য। জানা যায়, ২০২২ সালে যেখানে বিয়ের মাধ্যমে চীনে যাওয়া নারীর সংখ্যা ছিল মাত্র ২২ জন, সেখানে ২০২৩ সালে সেই সংখ্যা দাঁড়ায় ১,০১৬ জনে এবং ২০২৫ সালে একই ভিসায় চীনে যাওয়া নারীর সংখ্যা ১,৭২১ জন। দ্য ডেইলি স্টারের এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, পাচারকারী চক্রগুলোর লক্ষ্য এখন বাংলাদেশের প্রত্যন্ত গ্রাম এবং পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন জাতিগোষ্ঠীর নারীরা। এই নারীদের বিভিন্ন প্রলোভনের মাধ্যমে চীনা নাগরিকদের সঙ্গে বিয়ের আয়োজন করে পাচারের চেষ্টা চলে বলেও জানা যায়। যদিও গত ১৪ জুলাই বাংলাদেশিদের বিয়ে করা নিয়ে নিজ দেশের নাগরিকদের প্রতি সতর্কতা জারি করেছে ঢাকায় অবস্থিত চীনা দূতাবাস। অন্যদিকে ইমিগ্রেশনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবু নোমান বলেন, এসব অপরাধ রোধে বাংলাদেশের ইমিগ্রেশন সম্ভাব্য ভুক্তভোগীদের রক্ষায় বেশ কিছু ব্যবস্থা নিয়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, শুধুমাত্র ইমিগ্রেশনে বৈধ কাগজপত্র যাচাই করাই নয়, বরং দেশে থাকা এসব চক্রগুলোকে খুঁজে বের করে আইনের আওতায় আনা গেলে নারী পাচারের মতো এমন ভয়ঙ্কর অপরাধ অনেকটাই কমে আসবে। আহমেদ ইমতিয়াজ, এশিয়া পোস্ট। বেশ কিছুদিন ধরে অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েলের বাড়িটি বাইরে থেকে তালাবদ্ধ অবস্থায় ছিল। এরপর ভেতর থেকে তীব্র দুর্গন্ধ আসায় স্থানীয়দের মনে সন্দেহ তৈরি হয়। পরে পুলিশ এসে বাড়ির তালা ভেঙে ভেতরে প্রবেশ করলে দেখা যায় গৃহকর্তা জুয়েলের মরদেহ ছাদে, স্ত্রী ও মেয়ের মরদেহ ৩ তলায় ওঠার সিঁড়িতে এবং ছেলের মরদেহ খাটের নিচে পড়ে আছে। এমন নির্মমভাবে একটি পরিবারের সকলের নিহত হওয়ার ঘটনা শুধু স্বজনরা নয়, মেনে নিতে পারছেন না এলাকার শোকাহত মানুষ। পুলিশের প্রাথমিক ধারণা এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বা পারিবারিক কোনো মর্মান্তিক ঘটনা হতে পারে। তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ ও সময় উদ্ঘাটনের জন্য পুলিশ ও সিআইডির ফরেনসিক দল ঘটনাস্থলে তদন্ত চালাচ্ছে। মরদেহগুলো ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই পরিবারে আসলে কি হয়েছিল, কিভাবে মারা গেলেন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল এবং তার পরিবারের সদস্যরা? আপাত দৃষ্টিতে আমি যেটা পেলাম এখানে, তাদের বৈদ্যুতিক সংযোগটা বিচ্ছিন্ন এবং পারিপার্শ্বিকতা, ভিতরের যে অবস্থা, তাতে আমার মনে হয়েছে, প্রাথমিকভাবে আমি মনে করছি এটা ডাকাতির ঘটনা। রংপুরের কোতোয়ালি থানার ওসি নাজমুল কাদের বলেন, দোতলা বাড়ির প্রধান গেট তালাবদ্ধ ছিল। তালা ভেঙে ভেতরে প্রবেশ করে দোতলার ঘরের খাটের নিচ থেকে ছেলে প্রিয়ম, ৩ তলায় ওঠার সিঁড়ি থেকে স্ত্রী প্রীতিলতা ও মেয়ে প্রার্থী চক্রবর্তীর এবং ছাদ থেকে শিক্ষক গণপতি চক্রবর্তীর লাশ উদ্ধার করা হয়। কিভাবে এই ঘটনা ঘটল তা উদ্ঘাটনে এরই মধ্যে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।
ভালোবাসায় কোনো ধর্ম ছিল না, ছিল দুজন মানুষের একসঙ্গে পথ চলার গল্প। প্রায় 11 বছর আগে ভালোবেসে বিয়ে করেছিলেন সাংবাদিক দেবাশিস দত্ত ও আফসানা শারমিন। একজন সনাতন ধর্মের, অন্যজন মুসলিম। ধর্ম আলাদা হলেও সংসারে ছিল না কোনো বিভেদ। নিজ নিজ ধর্মীয় বিশ্বাস নিয়েই তারা গড়ে তুলেছিলেন নিজেদের সুখের সংসার। এমন করুণ পরিণতি আসলে মেনে নেওয়ার মতো না। আমরা সকলেই কিন্তু দেবাশিসের এই অকাল মৃত্যুতে আমরা সকলেই ভেঙে পড়েছি। আসলে আমাদের সহকর্মী দেবাশিস দত্ত শুধু সাংবাদিকতা পেশায় নয়, তার পারিবারিক যে লাইফ ছিল সেটিও ছিল একটি সুন্দর গোছানো। যদিও তারা স্বামী স্ত্রী দুজন দুই ধর্মের ছিলেন, কিন্তু তারা কিন্তু একই সাথে ছিলেন। ধর্মীয় যে রীতি, ধর্মীয় যে প্রথাকে ভেঙে কিন্তু তারা একসাথে সুখের সংসারে ছিলেন। কলকাতার অগ্নিকাণ্ডের ঘটনার 3 দিন পর শনিবার রাত 10:30টায় কুষ্টিয়ায় পৌঁছায় 4টি কফিন। দুজনের ভালোবাসা ছিল এক, সংসার ছিল এক, সন্তানও ছিল এক, কিন্তু শেষ বিদায়ে তাদের পথ হলো আলাদা। রাত 1টার দিকে কুষ্টিয়ার মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন হয় সাংবাদিক দেবাশিস দত্ত ও তার ছোট ছেলে স্বর্ণশিসের। অন্যদিকে রাত 2:30টার দিকে কুষ্টিয়া মডেল মসজিদে জানাজা শেষে রাত 3:30টার দিকে পৌর গোরস্থানে দাফন করা হয় আফসানা শারমিন ও তার বাবা আকরাম আলীকে। আজকে এখানে দেখেন, দেবাশিসের এক নজর দেখার জন্য হাজার হাজার মানুষ ভিড় করেছে। তিনি কেমন মানুষ ছিলেন এই উপস্থিতি তার প্রমাণ করে আর কি। গত 19 আগস্ট কলকাতার হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে মুহূর্তেই শেষ হয়ে যায় 4টি জীবন। দেবাশিস দত্ত, তার স্ত্রী আফসানা শারমিন, 2 বছরের সন্তান স্বর্ণশিস দত্ত আর আফসানার বাবা আকরাম আলীর। ভালোবাসা তাদের এক করেছিল, ধর্ম তাদের আলাদা করতে পারেনি। তবে আলাদা করে দিল মৃত্যু। একজনের শেষ ঠিকানা শ্মশান, অন্যজনের কবর। 11 বছরের ভালোবাসার গল্পের শেষটাই তাই এমনই নির্মম। একই জীবনের 2 মানুষ, তবু শেষ বিদায়ে 2 ধর্মের 2 পথে। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট। সবুজে ঘেরা ছায়াযুক্ত পথ ছিল এটি। সুনামগঞ্জ সদর, তাহিরপুর, বিশ্বম্ভরপুর ও জামালগঞ্জ এই 4 উপজেলার লক্ষাধিক মানুষের চলাচলের অন্যতম ভরসা 19 কিলোমিটার দৈর্ঘ্যের সুনামগঞ্জ শাসনাবাজার সড়ক। তবে সেই দৃষ্টিনন্দন সবুজ রূপ এখন স্রেফ স্মৃতি। সড়ক প্রশস্ত করার অজুহাতে একে একে কেটে ফেলা হচ্ছে 25 বছরের পুরনো প্রায় 4,500 গাছ। 2 বছর আগেও এই গাছ কাটার উদ্যোগ নেওয়া হলে স্থানীয়দের তীব্র প্রতিবাদে তাই স্থগিত করেছিল জেলা প্রশাসন। কিন্তু এবার যেন নীরবেই শেষ করা হলো দরপত্র প্রক্রিয়া। মাত্র 84,07,000 টাকায় 2 ধাপে বিক্রি করে দেওয়া হয়েছে পুরো সড়কের গাছ। আমরা তথ্য নিয়ে জেনেছি যে এখানে সড়ক উন্নয়নের কোনো কাজ নাই, কিন্তু বন বিভাগ বলছে যে এখানে সড়ক উন্নয়ন হবে। সেই কারণে তারা একটা সিন্ডিকেট তৈরি করে এই সুনামগঞ্জ শাসনা রোডে 4,500 গাছ নিধন করে চলেছে। সড়কের উন্নয়নের নাম দিয়ে সেটা প্রয়োজন ছিল না, তারা মিথ্যা একটি তথ্য দিয়ে এই গাছগুলো কেটে নিয়ে যাচ্ছে দিনের আলোতে। আকস্মিক এই বৃক্ষ নিধনে বিপাকে পড়েছেন সাধারণ পথচারী ও যানবাহন চালকেরা। তপ্ত রোদে ছায়াহীন এই সড়কে যাতায়াত করাই এখন যেন বড় শাস্তি। যেহেতু কত সুবিধা আছে, এখানে মানুষ অন্য মানুষ কাজকর্ম করে এরপরে এখানে বইছে ছায়ের মধ্যে একটু শান্তি, এরপরেও বুঝছেন অনেক কত শান্তি আছিল। ওই রকম ভাবে মানুষ এখন চলছে। এই রাস্তাটা সবুজে ঘেরা ছিল, ছায়া ঘেরা ছিল, মানুষ এই গাছের নিচে বসে তার ক্লান্তি দূর করতো। আমরা এই রোডে গাড়ি চালাই, আমরা হলাম চালক মানুষ। এই রাস্তার গাছ থাকাতে রাস্তার মধ্যে ছায়া ছিল, যাত্রী এবং আমরা ছায়া ছায়া গাড়ি দৌড়াইয়া সুনামগঞ্জ টু জামালগঞ্জ যেতে পারতাম, খুব আরাম লাগতো। এখন বর্তমানে গাছ কাটায় প্রচুর রোদের তাপ লাগে। 2001 সালে সামাজিক বনায়ন বিধিমালার আওতায় 20,000 গাছ লাগানো হয়েছিল এই সড়কে। নিয়ম অনুযায়ী গাছ বিক্রির 55 ভাগ লভ্যাংশ পাওয়ার কথা চুক্তিভুক্ত উপকারভোগীদের। 10 ভাগ বন বিভাগ, 20 ভাগ সড়কের জমির মালিক সওজ এবং বাকি টাকা বনায়ন ও স্থানীয় প্রশাসনের। তবে অভিযোগ উঠেছে মূল উপকারভোগীরা জানেনই না গাছ বিক্রির এই পুরো প্রক্রিয়া। সব গাছগুলোতে পানি টানি দেওয়া, যেগুলোর মধ্যে আমরা দায়িত্ব পালন করছি। ওখন হঠাৎ হয় গাছ হারিয়ে তো আমার গাছ যে খেলা বেচছে বা খেলা কিনছে বা খারে দিছে, এগুলো আমরা কিছুই জানি না। আমরা না দেখে গাছ দিঘাই যে বন বিভাগের অফিসারের দেখা আছে জমা হয়েছে, এই সে নানান অজুহাত আমরা দেখাই, আমরা তো এটা জানি না। তবে বন বিভাগের দাবি, বনায়নের মেয়াদের পাশাপাশি সড়ক সম্প্রসারণ ও উড়াল সেতুর সংযোগ তৈরির জন্যই আইন মেনে গাছ কাটা হচ্ছে। রাস্তায় সড়কের সংস্কার হবে, এই জন্য
গাছ কাটা প্রয়োজন। এছাড়াও সামাজিক বনায়ন বিধিমালা মতে এটা 2001 সনের বাগান। ইতিমধ্যে 25 বছর পূর্ণ হয়ে গেছে। সামাজিক বনায়ন সম্পৃক্ত যারা উপকারভোগী তারা চুক্তিপত্র করেছে বন বিভাগের ত্রিপক্ষীয় চুক্তিপত্রের অনুসারে মেয়াদ শেষ হয়েছে। তবে উন্নয়ন ও সড়ক প্রশস্ত করার এমন যুক্তি পুরোপুরি নাকচ করে দিচ্ছে সড়ক ও জনপথ বিভাগ। তারা বলছে এই সড়কে সহজের কোনো উন্নয়ন প্রকল্পই এই মুহূর্তে চলমান নেই। সুনামগঞ্জ থেকে আব্দুল শরীফ সেতু পার হয়ে টুকের বাজার হয়ে শাসনা বাজার যে রোডটা, এখানে আমাদের এখন কোনো সড়ক উন্নয়ন কাজ চলমান নেই। সো আমাদের গাছ কাটার সাথে আমাদের কোনো সম্পৃক্ততাও নেই। আমাদের ডিপার্টমেন্ট থেকে কোনো ধরনের গাছ কাটা হচ্ছে না। একদিকে উন্নয়ন ও বনায়নের মেয়াদ শেষের অজুহাত, অন্যদিকে কর্তৃপক্ষের পরোক্ষ অস্বীকৃতি। দুইয়ের মাঝখানে পড়ে হারিয়ে গেল 4500 শতবর্ষী ছায়াবৃক্ষ। উপকারভোগীদের বঞ্চিত করার এই নেপথ্যে আসলে কার লাভ, সেই প্রশ্নই এখন হাওর পাড়ের বাসিন্দাদের। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট। বাবা সচিব, আর তাই তার ভেলকিবাজিতে বাংলায় পাওয়া 31 নাম্বার হয়ে যায় 41। ইংরেজি দ্বিতীয় পত্রে পাওয়া 57 নম্বরকে বাড়িয়ে করা হয় 81। মূলত বোর্ডের ফলাফল প্রকাশের আগে সচিব বাবা দেখলেন ছেলে টেনে টুনে পাশ করেছেন। তিনি মনে করলেন এতে তার মান যাবে। মান বাঁচাতে তিনি আশ্রয় নিলেন নজিরবিহীন জালিয়াতির। রচনামূলক ও নৈর্ভিত্তিক মিলিয়ে 14টি উত্তরপত্রের সর্বনিম্ন 2 থেকে সর্বোচ্চ 24 নাম্বার পর্যন্ত বাড়িয়ে দিলেন। এতে ছেলে পেয়ে গেলেন A+। এসব তথ্য তুলে ধরে প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক আগামীর সময়। গণমাধ্যমটির প্রতিবেদনে অভিযোগপত্রের তথ্য তুলে ধরে বলা হয়, রচনামূলকের উত্তরপত্রে সচিব পুত্র নক্ষত্র দেবনাথ বাংলা প্রথম পত্রে পেয়েছিলেন 31 নাম্বার, সেটি বাড়িয়ে 41 করা হয়। নৈর্ব্যক্তিকে পাওয়া 24 নাম্বারের সঙ্গে আরও 2 নাম্বার যোগ করা হয়। ইংরেজি প্রথম পত্র রচনামূলকে পান 70 নাম্বার, বাড়িয়ে করা হয় 90। দ্বিতীয় পত্রে 57 নাম্বারের সঙ্গে 24 যোগ করে 81 নাম্বার পাইয়ে দেওয়া হয়। রচনামূলক পদার্থবিজ্ঞান প্রথম পত্রে 34 নাম্বারের সঙ্গে যোগ করা হয় আরও 8। নৈর্ভিত্তিক পদার্থ দ্বিতীয় পত্রে 20 নাম্বারকে আরও 2 নাম্বার বাড়িয়ে 22 করা হয়। রচনামূলক রসায়ন প্রথম পত্রে নক্ষত্র পান 30 নাম্বার, সেটি বাড়িয়ে 40 করা হয়। নৈর্ভিত্তিকে 3 নাম্বার বাড়িয়ে 23 নাম্বার পাইয়ে দেওয়া হয়। রসায়ন দ্বিতীয় পত্রের নৈর্ভিত্তিকে 4 নাম্বার বাড়িয়ে প্রাপ্ত নাম্বার দেখানো হয় 23, অথচ পেয়েছিলেন 19। জীববিজ্ঞান প্রথম পত্রের রচনামূলকে 10 নাম্বার বাড়িয়ে করা হয় 39। ফলাফল প্রকাশের পর নারায়ণ চন্দ্রনাথের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ উঠলে কে বা কারা তার ছেলের ফলাফল পুনঃনিরীক্ষণের জন্য শিক্ষা বোর্ডে আবেদন করেন। কিন্তু নারায়ণের স্ত্রী বনশ্রী দেবনাথ নগরীর 5 লাইশ থানায় পুনঃনিরীক্ষণ আবেদনের বিরুদ্ধে সাধারণ ডায়েরি করেন। এতে সন্দেহ আরও জোরালো হয়। ফলাফল প্রকাশের পর সচিবের কাঁচা হাতের এ জালিয়াতি ফাঁস হয়ে যায়। চাকরি যায়, মামলা হয়, তিনি জেলে যান, সেই ফলাফল বাতিল হয়। মামলা তদন্ত শেষে গেল 18 আগস্ট আদালতে অভিযোগপত্র জমা দিয়েছেন নগরীর 5 লাইশ থানার উপপরিদর্শক SM শফিউল আলম মুন্সি। এতে নারায়ণ এবং তার ছেলে 2023 সালের HSC পরীক্ষার্থী নক্ষত্র দেবনাথ সহ 4 জনকে আসামি করা হয়েছে। তারেক আহমেদ, এশিয়া পোস্ট।